নিউ জার্সিতে বিশ্বজয়ের আনন্দে মেতে উঠেছেন স্প্যানিশরা। একদিকে কিংবদন্তি লিওনেল মেসি, অন্যদিকে নতুন প্রজন্মের উজ্জ্বলতম মুখ লামিন ইয়ামাল। বিশ্বকাপের ফাইনাল যেন হয়ে উঠেছিল দুই প্রজন্মের ফুটবল দর্শনের লড়াই। অভিজ্ঞতার বিপরীতে তারুণ্যের দ্বৈরথে শেষ পর্যন্ত হাসি ফুটেছে ইয়ামালদের মুখে। ফুটবল বিশ্ব পেল নতুন এক অধ্যায় শুরুর ইঙ্গিত। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। লিওনেল মেসির আর্জেন্টিনাকে বোতল বন্দি করে পুরোটা সময় যেন স্প্যানিশ জাদু দেখলো এই স্টেডিয়াম এবং শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়লো, সঙ্গে বিশ্বকাপের ট্রফিটা নিয়েই ফিরলো স্প্যানিশরা। Hey, congratulations to Spain, to Argentina, next time, but hey, let's celebrate, brother. Yeah, I think the best team won. I wasn't going for nobody. I went for both teams, so I'm happy either way. I think well deserved and well played, and congratulations to my country, to Spain. I'm super proud of having so many Barcelona players and coming from the academy of La Masia. এই ম্যাচটি ছিল বার্সেলোনা ফ্যানদের জন্য বিশেষ। একদিকে লিওনেল মেসি, অন্যদিকে লামিন ইয়ামাল, কিন্তু শেষ পর্যন্ত সেরা দলই বিশ্বকাপের শিরোপা জিতলো। I'm a Barcelona fan. I'm so happy for Lamine Yamal too and Ferran Torres. I think Spain played very well. All their chances, they had 30-2 chances, so they deserved it. একদিকে বার্সার ইতিহাসের সবচেয়ে বড় তারকা, অন্যদিকে বর্তমান দলের সবচেয়ে বড় তারকার লড়াই। শেষ পর্যন্ত নতুন প্রজন্মই জয় পেয়েছে। I had to pick someone, so I had to pick Lamine. To the next generation, Lamine Yamal, he's won the World Cup. Very happy, I'm very happy. স্পেন খুব ভালো খেলেছে আজকে। আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টে যেভাবে খেলছে আজকে সেভাবে খেলতে পারে নাই, সো খেলাটা এনজয় করছি। একদিকে লিওনেল মেসির পরন্ত বেলা, অন্যদিকে লামিন ইয়ামালদের উত্থানে যেন এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মর কাছে বিশ্বকাপের ট্রফি হস্তান্তরের অনন্য এক দৃষ্টান্ত। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, নিউ জার্সি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। আজ 20 জুলাই। 24 জুলাই গণ অভ্যুত্থানে দিনটি ছিল অন্যতম উত্তাল ও গুরুত্বপূর্ণ দিন। কোটা সংস্কার আন্দোলনকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন এমন গুজব ছড়ানো হলেও দৃঢ় অবস্থান ধরে রাখেন আন্দোলনকারীরা। দেশ জুড়ে সেনা টহল জোরদার করা হয়, কোথাও মারমুখী অবস্থানে দেখা যায়। আগের দিন দেশব্যাপী ব্যাপক সহিংসতা ও হতাহতের পর 19 জুলাই মধ্যরাত থেকে 20 জুলাই দুপুর 12টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। মাঝে 2 ঘন্টার বিরতি দিয়ে বেলা 2টা থেকে ফের কারফিউ শুরু হয়। 21 জুলাই বেলা 3টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলে জানানো হয়। এছাড়া 21 ও 22 জুলাই সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পোশাক কলকারখানার মালিকদের সংগঠন বিজেএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ 21 জুলাই থেকে সারা দেশে পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয়। 20 জুলাই তৃতীয় দিনের মতো সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখে সরকার। কারফিউ চলার সময় সারা দেশে যানবাহন চলাচলও বন্ধ থাকে। এদিন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ঢাকা ও ঢাকার বাইরে অন্তত 37 জন নিহত হন। 20 জুলাই রাজধানীতে র্যাবের হেলিকপ্টার টহল অব্যাহত ছিল, সেখান থেকে গুলির ঘটনাও ঘটে। রাজধানীর বঙ্গভবন, গণভবন ও বেতার ভবন, বিভিন্ন সরকারি দপ্তর ও স্থাপনা এবং ব্যক্তিদের নিরাপত্তা জোরদার করা হয়। পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয় ফ্যামিলি কার্ড কার্যক্রম সারা দেশে সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠকে এমন নির্দেশনা দেন তিনি।
দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপরও গুরুত্ব দেন সরকার প্রধান। তথ্য সংগ্রহ, যাচাই বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের বহুল আলোচিত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন আবারও নামঞ্জুর করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজিরের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। ট্রাইব্যুনালের বিচারক সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন এবং সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পক্ষের আইনজীবীরা সাক্ষীকে জেরা করেন। শুনানিতে চার্জশিটভুক্ত আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। অপর আসামিদের কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নেওয়া হয়। আগামী 20 আগস্ট জেরার পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আদালত। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক মেজর মোজাফফরের বিচার কোর্ট মার্শালের মাধ্যমে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, একই অপরাধে একজন ব্যক্তির 2 আইনে বিচার হতে পারে না। এ কারণে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচার সম্পন্ন হবে। দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তবর্তী এলাকায় আরাকান আর্মি, মিয়ানমারের সেনাবাহিনী এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সংঘাতের প্রভাব বাংলাদেশে পড়ছে। সীমান্ত নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় সরকার 109 কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তাব বিবেচনা করছে। মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর নামে যে আসামিকে গ্রেফতার করা হয়েছে, দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন। ইনফরমেশনের ভিত্তিতে তাকে আমরা গ্রেফতার করে সেনা আইনে বিচার করার জন্য আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। এখানে আমাদের সিভিল লতে তাকে এখন আবার মামলায় অন্তর্ভুক্ত করাটা কতটা আইনসম্মত হবে সেটা তখন দেখা যাবে। অতিবৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। এতে বন্যা দেখা দিতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। দেশে এবং উজানে তিস্তা অববাহিকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে নদীটিতে পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী 24 থেকে 48 ঘন্টায় তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে লালমনিরহাট সহ আশপাশের জেলাগুলোর নদী সংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির কারণে নদীর চরাঞ্চলে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ভাঙনের মুখে রয়েছে পশ্চিম চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বসতভিটা, ঘরবাড়ি। এছাড়া যমুনা নদীর ভয়াল ভাঙনে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া, বাচামারা, জিয়নপুর ও চরকাটারি ইউনিয়নের অন্তত 30 থেকে 40টি বসতঘর নদীগর্ভে বিলীন হয়েছে। যমুনা নদীর তীব্র স্রোত ও অব্যাহত ভাঙনে টাঙ্গাইলের গোপালপুরের শাখারিয়া এলাকায় টাঙ্গাইল তারাকান্দি ভুয়াপুর আঞ্চলিক মহাসড়ক এখন ঝুঁকিতে। সড়কের একাধিক অংশ ভাঙনের মুখে পড়ায় আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের মানুষের। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সচিবালয় কার্যালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। বৈঠকে আইএলও মহাপরিচালক বলেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদারে আগ্রহী তারা। বৈঠকে প্রধানমন্ত্রী শ্রমিক বান্ধব এবং টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থা গড়ে তোলা এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নেও গুরুত্ব আরোপ করা হয় বৈঠকে।
জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। দুপুরে রাজধানীর BIISS মিলনায়তনে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে পাঠানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া চিঠির সঙ্গে মৃত্যুদণ্ডের রায়ের কপিও রয়েছে। কূটনৈতিক রীতি, প্রোটোকল এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা সহ অন্য পলাতক আসামিদের ক্ষেত্রেও একই প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে বলে জানান শামা ওবায়েদ। দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি সম্মান দেখিয়ে ভারত ইতিবাচক সাড়া দেবে বলে আশা প্রতিমন্ত্রীর। আসাদুজ্জামান খান বাংলাদেশের আইনে ওনার বিচার হয়েছে এবং উনি যেহেতু পলাতক আসামি, ওনাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি এবং এটা আমরা বারবার বলেছি আগেও যে কূটনৈতিক যে কূটনীতিতে যেই নর্মস আছে, যেই প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা এক্সট্রাডিশন ট্রিটির অনুযায়ী ওনার আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে, ঠিক যেভাবে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিচার হবে। গণতন্ত্র রক্ষা এবং জুলাই সনদকে বাস্তব রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। অন্যথায় নানা ছিদ্র পথে গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে তার আশঙ্কা। সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচারাল অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে আয়োজিত তারুণ্যের স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক সেমিনারে এমন মনোভাব জানান তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, 24 জুলাইয়ে দেশে বাক স্বাধীনতা ফিরে এসেছে। সরকারের সমালোচনার জন্য এখন আর কাউকে গুম হওয়ার শঙ্কায় থাকতে হয় না।